রানী হিসাবে জানি, তার আত্মজীবনী প্রকাশ হতে চলেছে। অলরেডি তার বইমেলায় অনেকেই পেয়ে যাচ্ছে। আজকে বড় উন্মোচন একটা উৎসব। শ্রদ্ধেয় কামরুজ্জামান ভাই, যাকে আমরা আমাদের শুরু হেলেন এখানে আছে, আর প্রথম বাংলাদেশ চ্যাম্পিয়ন টেবিল টেনিসের প্রথম থেকে যাকে চিনি সেই জামান ভাই। আমাদের সৌভাগ্য যে জামান ভাইকে আজকে আমাদের মাঝে পেয়েছি। উনি সিনিয়র সাংবাদিক হিসেবে রিটায়ার করেছেন, কিন্তু এখনো খেলাধুলার সাথে সবসময় লেখালেখি করছেন। আরেকজন আছেন মঞ্চে মাহমুদ হোসেন খাল দুলাল, পাখি ক্রীড়া জগতের সম্পাদক এবং ক্রীড়া জগতের সবাই জানি তাকে, যে আমরা বলি উইকিপিডিয়া, যার কাছে সমস্ত খবর আমরা সবসময় পাই। লিনু যাদেরকে এখানে এনেছে সবাই খুবই গুণীজন। লিনু এখানে উপস্থিত আছে এবং সামনে আছে টেবিল টেনিসের প্রাক্তন বর্তমান চ্যাম্পিয়ন, বর্তমান খেলোয়াড়রা এবং লিনুর পরিবারের ওর বোন নিপু, ছোট ভাই যাকে আমরা একদম ৬-৭ বছর ধরে দেখেছি, আমি দেখেছি ৬-৭ বছর, মনে হয় এখন হচ্ছে ৬-৭ বছরের বাচ্চা রনর সহধর্মিনী, ওর ছেলে মেয়ে এবং লিনুর আত্মীয় স্বজন এবং শুভানুদ্ধি যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা। খুবই ভালো লাগছে যে লিনুর বিভিন্ন এখনো বইটা পড়া হয়নি, কিন্তু যতটুকু ওর কাছ থেকে শুনেছি জীবনের সমস্ত বিভিন্ন স্তরের লেখাগুলো, এবং সেটা টেবিল টেনিস এখানে আমার সাথে প্রথম পরিচয় 1976 সালে, 50 বছর হতে চলেছে। প্রথম দেখেছি লিনু হেলেনকে। ওরা 74 সাল থেকে খেলেছে ন্যাশনালস এবং জাতীয় টেবিল টেনিস খেলা একটা করতো প্রেস ক্লাব, অসম্ভব গর্জিয়াস একটা টুর্নামেন্ট হতো। সবাই মিলে উপচে পড়তো এই খেলা দেখতে, আমরা যারা খেলতাম তখন। এবং যেহেতু প্রেস ক্লাবের অনুষ্ঠান, প্রেস ক্লাব ব্যবস্থাপনা, পত্রিকায় মানে চিন্তা করা যেত না কি ধরনের পাবলিসিটি এখন হতো, সেটা আমরা অনেকেই দেখি না টেবিল টেনিসে। সেই সময় যে পাবলিসিটি আমরা পেতাম, এবং ওই পাবলিসিটির জন্যই সাংবাদিক ভাইদের সহযোগিতার জন্য, তাদের বোনদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রচারণা, সেখান থেকে বোধহয় একটা লিনু হয়েছে, একটা হেলেন হয়েছে, একটা আমি হতে পেরেছি। তা পরবর্তী আমি একই সাথে ব্যাডমিন্টন শুরু করেছিলাম 76 থেকে। প্রথম খেলাটা আমার রংপুর থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে, জাতীয় প্রেস ক্লাব টেবিল টেনিস টুর্নামেন্ট। এবং সেই সময় দেখেছি আমার সাথে লিনুর সেমিফাইনাল ছিল। তো সেমিফাইনালে আমার খেলা, ও ব্যথা পেয়েছে পায়, এখন আমার চোখের সামনে ভাসে। খালুকে আমি খুবই শ্রদ্ধা করতাম। খালু এসে বললেন যে ও তো ব্যথা পেয়েছে, তুমি যদি আজকে খেলো তো খেলতে পারবে না, তুমি যদি আমার একটু, তোমার ছোট বোন, তুমি যদি একটু পরের দিন খেলো তাহলে ভালো হয়। আমার চাচাতো ভাই সন্তু, উনি আজকে নেই দুনিয়ায়, উনি রংপুর থেকে আমাকে চিঠি দিয়ে লিখে এনে এসেছিলাম। তো মোবাইল ছিল না, খেলা হচ্ছে তুমি আসো। আমি তখন রংপুরে ভালোই খেলি। তো আমার ভাই তো কিছুতেই দিবে না, না তোমাকে ওয়াকওভার নিতে হবে, ওয়াকওভার নিলে তুমি ফাইনালিস্ট। আমি ওর লিনুর মুখটার দিকে তাকালাম, যে এত বাচ্চা একটা মাসুম মাসুম, আমার চোখে এখন পাচ্ছি না, ও ছাড়বে না, না তুমি, ও ওয়াকওভার হলে কমিটি আমাকে ওয়াকওভার দিবে স্বাভাবিকভাবে, ওয়াকওভার তুমি ফাইনালিস্ট। আমি বললাম যে না, আমি কালকে খেলবো। পরদিন কিন্তু আমি খেলে ফাইট হয়েছিল, আমি খেলেছি, কিন্তু আমার দুঃখ নাই তখন। ওই যে একটা বাচ্চা আমার চেয়ে হয়তো 6-7 বছরের ছোট হবে, তাকে আমি এইটুকু সহযোগিতা করতে পেরেছিলাম। সেই জন্য পরবর্তীতে নিজের চেষ্টায় 16 বার চ্যাম্পিয়ন হওয়াটা অনেক বড় ব্যাপার। 16 বার সে চ্যাম্পিয়ন হয়েছে। মাঝে 1 বছর খেলতে পারিনি অসুস্থতার জন্য, 2 বছর ওর ব্যাক পেইন ছিল, আমারও পরের দিকে ব্যাক পেইন হলো। আমি পরে ব্যাডমিন্টনে সিরিয়াস হয়ে গেলাম, কিন্তু হেলেনের খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল বলে দেশে চলে গেল। ও আমাকে কেন জানি আঁকড়ে ধরলো একটা বড় বোনের মনে। তো এমনও গেছে টেবিল টেনিস প্লেয়াররা ভালো জানবেন, কোচিং সেন্টারে খেলা হচ্ছে। আমাদের বয়সে আমাদের থেকে অনেক উপরে তারকা হয়ে গেছে। মাত্র 9 বছর বয়সে উনি খেলে রানার করেছেন জাতীয় পর্যায়ে, পরের বছর চ্যাম্পিয়ন। এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, মানে যেটা এর আগে বলেছেন যে ওনার টেবিলটা ওনার থেকে অনেক উঁচুতে ছিল। এইভাবে কিভাবে খেলে একটা মেয়ে মানে এইভাবে আধিপত্য বিস্তার করে, এটা আমাদের কাছে বিস্ময়কর ব্যাপার ছিল আর কি। তো সেই বিষয়গুলো, সেই মানে ঘটনাগুলো আমরা এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো। আমাদের মানে দুঃখ হলো যে এই আমাদের দেশে খেলোয়াড়রা কেউ বই লিখতে চান না লিখতে চাওয়ার কারণ হচ্ছে কি, তাদের সময়টা, তাদের ইতিহাসটা, তাদের মানে ওই সময় ঘটনাগুলি আমরা কেউ জানতে পারি না, দিনে দিনে হারিয়ে যায়। আমাদের ক্রীড়াঙ্গনে কিন্তু বেশ ঐতিহ্য আছে, কিন্তু আমাদের খেলোয়াড়রা কেউ এটা লিখতে চাননি। মানে এখানে যারা মঞ্চে আছেন, এই যে উনি বোধহয় এই মঞ্চের সবচেয়ে জুনিয়র, উনি আর কি শুরু করলেন। উনি সবকিছুই ছোট অবস্থায় শুরু করেন, সবার আগে শুরু করেন। সেটা আজকেও সেটা তার প্রমাণ দেখিয়ে দিলেন যে এই বইটা প্রকাশ করে।
রিনু সম্পর্কে আজকে আপনারা এসেছেন, আমি ওর বড় বোন হিসেবে সবার কাছে আপনাদের কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওর এই যে জীবনের যে বইয়ের উন্মোচন এটাতে আপনারা এসেছেন। সত্যি অনেক অনেক খুশির ব্যাপার। আমি ওর বড় বোন হিসেবে আনুষ্ঠানিকতাভাবে কিছু বলাটা ঠিক মানায় না, তবুও বলবো খুবই খুশি হয়েছি। ও শুধু আমার ছোট বোন না, ওর জীবন সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। খেলোয়াড়ি জীবন তো দেখেছেন, কিন্তু এই বইয়ের মাধ্যমে ওকে আপনারা অনেক জানতে পারবেন, বুঝতে পারবেন। একটা অনুরোধ থাকবে, বইটা পড়ে দেখবেন যে ও শুধু লিনু খেলার না, ও মানুষ হিসাবে কিন্তু অনেক বড়। আমার আমার ভাই বোন সবার বাচ্চাদেরকে কিন্তু ওর রোল মডেল হিসেবে ও ছিল। আমরা মা ছিলাম, কিন্তু ও আর একটা মা হিসেবে তাদেরকে সবসময় লালন পালন করেছে। এই জন্য বললাম ওর খেলাটা যেমন, ওর পারিবারিক ভাবে যেরকম, এবং সে প্লেয়ারদেরকে ঠিক ওইভাবেই ওই দৃষ্টিতেই সে দেখে। যার জন্য আপনারা যদি বইটা দেখেন, পড়েন, আমার খুব ভালো লাগবে। আর লিনু আমার ছোট বোন, ওর সাথে আমার পথ চলাটা খুব বেশি দিনের হয়নি, অল্প দিনের মধ্যেই আসলে আমি এখান থেকে দেশ থেকে চলে যাই, যার জন্য ওর সাথে আমার বেশি দিন থাকা হয়নি। কিন্তু ওর সাথে ও আমার সাথে আমি যখন খেলতাম ছোটবেলায়, ও সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, ভাবতো যে আমার বোন এটা কি করে খেলে। ও আমাকে বলতো যে আমাকে খেলতে তুমি নাও, তাই তুমি এখন টেবিলে ধরতে পারো না, তুমি খেলবে কি করে, বলে না তুমি আমাকে নাও। আচ্ছা, এই খেলতে খেলতে পথ চলা, তারপরে তো লিনু আজকে কোথায় গিয়েছে আপনারা তো দেখলেন, এবং অসম্ভব খুশি লাগছে। এবং টানা অনেক কথাই বলে দিয়েছে, দুলাল ভাই বলেছে, আমি খুশি যে আমাকে অত কিছু বলতে আছে যে ছোটবেলায় ওর বয়সটা 4-5 বছর, ও ওখানে একটা জিমন্যাশিয়াম ছিল, ও রশি ধরে উপর উঠতো আর নামতো, আর একটু পর এসে আব্বাকে বলতো, আব্বা বাবুকে দিচ্ছে। সেই ভাই, আর একটু আমার ভাইটাকে দাঁড়ায় বলি যে এটা আমার ভাই, ও এখন পাইলো। তারপরে আমার ভাই বউ, একটু দাঁড়াও, এই তমা আমার ভাই বউ। এখানে আছে আমার মেছো বউ, যে বাসার সবচেয়ে চালাক এবং বুদ্ধিমতী, যে আমাদেরকে আগলিয়ে রেখেছে। সে সব কাজে মেয়ে লাবিকা রহমান রোজা, ও সানবিমসে আছে। এটা এখন আমার এখানে পরিবারে কয়জন আছে। আজকে সবচেয়ে খুশি হতো আমার বাবা যদি বেঁচে থাকতেন। আমার বাবা আজকে নাই, যে বাবার কারণে আজকে আমি জুবেরা রহমান রিনু হতে পেরেছি। সে বাবার কথা বলতে গেলে শেষ হবে না, একটা বই লেখা যাবে তাকে। সেই সময় আপনি মনে করেন, আমার বড় বোন কিন্তু ডিভিশন চ্যাম্পিয়ন ছিল অ্যাথলেটিক্সে। সেই সময় বাংলাদেশের মেয়েরা তখন হাফ প্যান্ট পরে খেলছে, এখন মানুষ হাফ প্যান্ট পরে খেলছে বলে কত কিছু হচ্ছে, কিন্তু আমার বড় বোন কিন্তু সেই সময় কত হবে 69-70-তে সে হাফ প্যান্ট পরে অ্যাথলেটিক্স করতো। আমি নিজেও হাফ প্যান্ট পরে খেলেছি যখন আমি 74-এর, তখন যদি আমি ছোট ক্লাস, আমি তখন 9-এ পড়ি, আমার বয়স তখন 8 থেকে 9 হচ্ছে এই সময়টা। তা আমার জীবনের খেলার শুরুটা হচ্ছে সিলেট শাহজি বাজারে। দুলাল ভাই আমার জীবনের সব কথা জানেন, কারণ উনি আমাকে একদম কৈশোর থেকে যৌবন, তারপরে পৌর, সব অবস্থায় ডানা পা দুলাল ভাইরা আমাকে দেখেছেন। এবং বিশেষ করে যার কথা আমি বলবো আজকে, কামরুজ্জামান ভাই, যার লেখনীতে দৈনিক বাংলায় ভরে যেত। উনি আমাকে একটা লেখা দিয়েছেন, সেই লেখা থেকে আমি কথাটা বলছি। উনি লিখেছিলেন যে লিনু যখন চ্যাম্পিয়ন হতো, যখন আমার ছবি পেপারে আসতো, তাতে নাকি দৈনিক বাংলার পেপারটা কাটতে পারতো, বিক্রি পারতো। আমাকে দেখার জন্য মানুষের এত তখন ছিল, উনি নিজে লিখেছেন যে ওনাদের কাটতে পারতো, দৈনিক বাংলা কাটতেটা পারতো। সেখানে সমস্ত কিছু তখন সাক্ষী আজকে জামান ভাই, উনি আমার জীবনের সব কিছুর সাক্ষী ওনার কাছে। এবং উনি আমার কাছে যত পেপার কাটিং আছে, একদিন আমি জামান ভাইকে সেগুলো দেখিয়েছি, তখন উনি আমাকে বললো, আমার ধারণা মতে বাংলাদেশে খুব কম মানুষের কাছে তোমার কাছে যে জিনিস আছে, এত ইন্টারভিউ, এত ছবি, এটা বাংলাদেশে খুব কম মানুষের কাছে আছে, ঠিক না জামান ভাই? কিন্তু উনি দুলাল ভাই যদিও বলেছেন আমি এখানে অন্য ছবি দিতে পারতেন। আসলে হয়েছে কি, যখন আমি খেলতাম তখন সেই সময় 74-এ, তখন তো আর এইভাবে আমার কাছে ক্যামেরা নিয়ে মানুষ ছবি তোলা বা কিছু এরকম, আমার কেউ সবাই তো ছোট, আমার বাবাই শুধু আসতেন আমার খেলা দেখতে, আমার মা আসতেন।
আর সেই সময় ক্যামেরা ছিল, যাদের কাছে ক্যামেরা ছিল সেই ক্যামেরাম্যানদের কাছে পরবর্তী সময় আমি যখন অনেক ছবি চেয়েছি তারা সবাই বলেছে যে হারিয়ে ফেলেছে, কেউ বলেছে তারা অনেকে মারা গেছেন, যেমন ভাই এনারা আমার ছবি তুলতেন, ওনারা পরবর্তী সময় মারা গেছেন, আমি নিতে পারি কালেক্ট করতে পারিনি। যাই হোক, আমার জীবনে সাংবাদিকদের যদি কথা বলতে হয়, সাংবাদিকদের ভূমিকা অনেক অপরিসীম। তাদের লেখনীতে আজকে আমি যত কিছু করেছি তাদের লেখনীতে আরো অনেক সেটা প্রচার পেয়েছে। যখন আমি খেলা শুরু করেছি তখন থেকে এত প্রিন্ট মিডিয়া এত কিছু ছিল না, মানুষ কিন্তু খেলা দেখতে যেত। কোচিং সেন্টারে আপনারা বিশ্বাস করবেন না, 3 পরিমাণ ঠাই থাকতো না আমাদের খেলা দেখার জন্য, বিশেষ করে যখন আমার খেলা থাকতো তখন মানুষ পাগলের মতো ছুটে আসতো। এবং আপনারা এটাও জানেন 78-এ ওনার সম্ভবত বিদেশ থেকে একটা চাইনিজ টিম এসেছিল, তখন 10 টাকা, সেই সময় 10 টাকা মানে অনেক টাকা, 10 টাকার টিকিট কেটে আমাদের খেলা দেখতে আসতো মানুষ, এত ভিড় হতো মানুষের, যখন সেজন্য আমাদের টিকিট কেটে আমাদের খেলার অনুষ্ঠানটা হয়েছিল। যাই হোক, আজকে আমি এই বইয়ের ব্যাপারে একটা কথা বলতে চাই। এই বইটা আমার শুরু করেছিলাম, এই বইটা আমি, আপনারা হাসবেন না, এটা আমার জন্য খুব লজ্জার, যদিও এই বইটা আমার লেখা শুরু করেছি আজ থেকে 21 বছর আগে। শুনে হয়তো আপনারা, উনি বলেছেন যে এটা, এই বলেছেন যে এখন আমি প্রথম শুরু করেছি, আজ এই আমার বয়স কিন্তু 60+ আমার, এখন এই বৃদ্ধ বয়সে এসে বইটা আমি প্রকাশ করেছি, কিন্তু এই বয়সটা আমার শেষ হওয়ার কথা আমার যখন বয়স 38 বছর, যখন আমি 2001 সাল, তখন আমার বয়স ছিল 37, আমি সেসব বইটা লেখা শুরু করি। মাঝপথে এসে আমি আর লেখাটা লিখতে পারছিলাম না, বেশিরভাগ লেখা আমার হয়ে গেছে। এটা বইটা প্রকাশ পেতে আমার 2002-03 সালে এটা প্রকাশ পেয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে আলসেমিটা আমার বড় বলছে, আমি একটা আলসে। খেলার পরে মানে খেলার দিন পর্যন্ত আমি খুব অ্যাক্টিভ ছিলাম, কারণ ভোর 5টার সময় আমি খেলতে চলে যেতাম, সাইক্লিং করতাম। কিন্তু আমার নজরুল বলেছে যে আমি 2টা ইভেন্টে ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম, যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কারণ নাই, যে একই বছর আমি খেলেছি, বাট আমি একই বছরে 2টা ইভেন্টে, আলাদা আলাদা ইভেন্টে, যেমন টেবিল টেনিস এবং সাইক্লিং, এই 2টা ইভেন্টে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হচ্ছে একই বছরে। এটা কিন্তু বাংলাদেশে আর কারোরই নাই আমার ছাড়া, সেটার জন্য আল্লাহর কাছে অশেষ মানে কৃতজ্ঞতা জানাই। তো সেই সময় তখন আমি রীতিমতো স্টার, আমার পিছনে ছুটছে মানুষ, ক্যামেরাম্যান, সমস্ত কিছু। আমার তো ওই বয়সে কিন্তু একটা মেয়ে কিন্তু মাথা ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার সাথে যারা আছে সবাই জানে যে আমি কিন্তু, আমার আব্বা আমাদের ছোটবেলার থেকে আমাদের ভাই বোনকে একটা জিনিস শিখিয়েছেন, কখনো প্রাইড মাস্ট বি ফল, অহংকার করলে তার পতন হবে। এই জিনিসটা আমরা খুব ভালোভাবে আমরা সব ভাই বোন মাথার মগজের মধ্যে ঢুকিয়ে ফেলেছি, যে আমরা কখনো কোনো কিছুতে অহংকার করবো না। এবং আপনাদের অশেষ রহমত, সবার দোয়ায় আমরা কখনো অহংকার কি জিনিস আমরা শিখিনি, আমরা সবসময় মাথা নিচু করে চলাটা শিখেছি। সেই সময় কিন্তু আমার বিপথে চলে যাওয়ার কথা ছিল। আমি যে সময় স্টার হয়েছে, যখন আমি রাস্তায় বের হলে মানুষ আমাকে মানে আমি স্কুল কলেজে যখন যেতাম, সবাই আমার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল হয়ে যেত। আর বিশেষ করে ছেলেদের, আপনারা তো বোঝেন সেই সময় টিনেজ বয়স, ছেলেরা আমার পিছনে ঘুরতো, এটা বলি ঘুরতো, আমি পাত্তা দিতাম না। তখন আমি মনে করতাম এটা কিছু এর চেয়ে বেটার আসবে, এটা কিছু এর চেয়ে বেটার করতে গেলে আমার জীবনে আর বেটার আসবে, বেটার আর পাইনি আমার জীবনে। দূর থেকে দেখতো, কাছে গেছে সবসময় আগুন মনে করতো, আগুন। হ্যাঁ, আমি এমন ভাবে চলতাম, সবাই খুব ভয় পেত আমাকে, কাছে এসে যে তাদের মনে কথা বলবে সেই কথা বলার সাহস তাদের হতো না। তাদের অনেক চিঠিতে পাঠাতে, তখন তো মানে ফ্রেন্ড করার জন্য মানুষ পাগল ছিল। এখনকার আমার জেনারেশন সবাই জানে যে তখন চিঠি লেখা, পত্র লেখা, সেসব পত্র লিখে অনেকে প্রেম পত্র জানাতো, ওগুলো আমার কাছে কিছুই লাগতো না। যাই হোক, আমার এই বইয়ের মধ্যে এই কিছু প্রেমের কথা আছে, ভালোবাসার কথা আছে, দুঃখ কথা আছে, বেদনার কথা আছে, অবসাদের কথা আছে। আমি কোনো কিছু কাপড় করি নাই, সবকিছু তো একটা বইতে লেখা যায় না। যতটুকু লাইফে যেটুকু মানে একটা জিনিস, যেটা একটা মানে চিঠি যেটুকু লেখা যায়, আমি সেইটুকু লেখার চেষ্টা করছি। না হলে এই বইটা 400 পৃষ্ঠা হয়ে যেত, কেউ পড়তো না, বইটার দাম মতো হয়ে যেত অনেক, কেউ কিনতো না। আমি এমনভাবে লিখেছি যাতে এটা মানুষ মানে নাগালের মধ্যে যেন পড়ে, অন্তত কিনে পড়তে হবে। এটা এখন কিন্তু 400 টাকা, এটা বইটা 500 টাকা, বাট বইটা ডিসকাউন্টে 400 টাকা এটা বইটার দাম। আর একটা কথা না বলি নয়, আজকে যে এই যে বাদিকে যে ছেলে দাঁড়িয়ে আছে, নজরুল, আমার ছোট ভাইয়ের মতো,
এই ছেলেটা না থাকলে এই বইটা আমি প্রকাশ করতে পারতাম না। কারণ হচ্ছে এই যখন আমি ও আমাকে লাস্ট 7 ইয়ার্স ধরে, আমি এর আগে তো লেখা বন্ধই করে দিয়েছি, লাস্ট 7 ইয়ার্স ধরে আমি দিনে নাই রাতে নাই ভোরবেলা আমার ঘুম হতো না, আমি লিখতেছি। আর ও আমার কাছে আপা আপনি লিখেন আর আমার কাছে পাঠান, আমি কম্পোজ করবো। আমি লিখতাম, আমি হোয়াটসঅ্যাপ করতাম, ওর কাছে পাঠাতাম, ও বসে লিখতো। আবার আমার যে 2টা খাতা ছিল সেই খাতা দুটো ওকে আমি দিয়ে দিলাম। ও আমার সেই সময় লেখা 2001-2 সালে কি সব লিখছি নিজে নিজে করে, ওগুলাও সে বুঝে 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 সে সেগুলাকে কম্পোজ করে আমাকে দিত। আমি ভুল ত্রুটি যেগুলো ঠিক করে আবার ওকে পাঠাতাম। এইভাবে আমরা দুজন দিনে নেয় রাতে নেয়, আমরা এইভাবে এফোর্ট দিয়েছি এগুলোটার পিছনে। ও সব মুখস্থ আমার, ও এখন A to Z বলতে পারবে সব কিছু। আমি মনে ব্রিজ কি লিখেছি এখানে, কিন্তু ও সব জানে। তা ও আমার জীবনে একটা আশীর্বাদ, ও আমার অনেক করেছে, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং আর বইটা আছে আরেকজন মানুষ, সে হচ্ছে শেখ বাহাদুর রিটু। সে আমাকে প্রত্যেক মুহূর্তে টেবিল টেনিস খেলতো, সে আমার ছোট ভাই বন্ধুর মতো, সে আমাকে অনেক হেল্প দিয়েছে। ছোটবেলার কিছু কথা আমার এখানে আছে, যে সময় আমি প্র্যাকটিস করতাম তখন আমি কিন্তু মেয়েদের সাথে কখনো প্র্যাকটিস করতাম না, কারণ মেয়েদের সাথে প্র্যাকটিস করলে আমার খেলা খারাপ হয়ে যাবে। সেই সময় কিন্তু আমাকে সাপোর্ট দিয়েছে, আজকে বসে আছে আলী আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তখন এরা ছিল না, আসতেও নাই, তোমরা এরা অনেক পরে বাবন টাবন ছিল, এরা তখন সেগুলো বইতে আছে, তখন আর কেউ ছিল না। আরেকজনের কথা আমি বলি, সবাই যাকে চিনে, সে হচ্ছে আমাদের তারেক ভাই। এই তারেক ভাই কথা না বললে নয়, আমার মনে হয় 77-এ এই যে ছবিটা আমি জানি তারেক ভাইয়ের তুলা কিনা যায় না, তবে উনি আমাকে সেই একদম হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছেন। এবং তখন না চুলটা ছিল বড় বড়, আমার চোখ সেরকম ছিল, অনেকেই ভাবতাম আমরা ভাই বোন। অনেকেই জিজ্ঞেস করতো হয়তো যে উনি কি আপনার বোন কিনা, আমার তো জিজ্ঞেস করতো উনি কি আমার ভাই কিনা, যে আমার ভাই। সেই তারিখ ভাইয়ের কাছে অসংখ্য ছবি ছিল, কিন্তু উনি পরবর্তীতে আমার সাথে বেইমানি করেছে। উনি আমার কাছে বলে খুঁজে পায় না আর দেওয়া হয় নাই। কিন্তু সেই সময় কয়েকজনের মধ্যে আজকে উনি উপস্থিত আছেন, সেজন্য আমি খুবই খুশি যে আজকে তারেক ভাই আছে। হাবিব ভাই আরেকজন আছে, উনি আরেকজন আমার অনেক ছবি তুলেছে। সে আমার যৌবনের সময় ওনার কাছে অনেক ছবি আছে। আজকে আমি অনেক তারেক ভাই আসেন নাই, তো এনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আমার জীবনে আজকে যা কিছু আমার অবশ্যই বলবো সাংবাদিকদের। আনোয়ার ভাই আপনিও আছেন, আনোয়ার ভাই আসছেন, আমি খুবই খুশি হয়েছি। উনি যে আসছেন, যার জন্য আমার অনেক বড় পাওয়া। উনি আমাকে খুব ভালো জানেন, আমাকে খুব পছন্দ করেন। তারপরে হচ্ছে যে আর যাদের কয়েকজনের কথা আমি বলবো, শেষ করবো, আমি সময় নিব না। আমার এই লেখাটা যখন আমি 2001 সালে, তার আগে আমার 96-এ আমি 93-তে আমার ব্যাক ইনজুরিতে পড়ি। আমি 93-তে আমি ইন্ডিয়াতে খেলতে গিয়েছিলাম, তখন আমার ভীষণভাবে ব্যাক ইনজুরিতে আমি পড়ি। আমি আর খেলতে পারছিলাম না, তখন সাবজেক্ট শুরু হলো। আমি প্রতিদিন একটা করে ভল্টারের ইনজেকশন নিতাম। আমি প্লেয়ারদের এটা বলছি যে আমার লাইফের যত স্ট্রাগলটা কি, আমি ভল্টারের ইনজেকশন নিয়ে আমি খেলতাম, প্রতিদিন 2টা করে ভল্টারের ইনজেকশন নিয়ে আমি খেলেছি। এবং জীবনের শেষ পর্যন্ত কিন্তু এই ভল্টারের ইনজেকশন আমার সাথী হয়েছিল। আমি এমনভাবে ব্যাক ইনজুরিটা ছিল যে না দিলে আমি খেলতে পারতাম না, কেউ হয়তো জানে না যে আমি কিভাবে খেলেছি। কিন্তু আমি তারপরও আপনাদের সবার দোয়ায় আল্লাহ আমার সহায় ছিল। আমি সেই সংগ্রাম করেই আমি আজকে এই পর্যায়ে এসেছি। তারপরে 96 আর প্রতিবার চিন্তা করছি যে এবার চ্যাম্পিয়ন হলে আমি খেলা ছেড়ে দেবো। আমি কোনোভাবে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা যতটা কঠিন, তার চাইতে বড় কঠিন চ্যাম্পিয়নশিপটাকে ধরে রাখা। এটা সবচেয়ে বড় কঠিন। আমি ওই মানসিক চাপটা নিতে পারছিলাম না একটা সময় এসে। আমি এতবার চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু ভাববেন না এটা খুব সহজে হয়েছে। এটার সাথে আমার ফাইট করতে হয়েছে। আমি 96-এ যখন চ্যাম্পিয়ন হই, তখন আমি আমার তখন আমাদের কারেন্ট ভাই ইশতিয়াক আহমেদ কারেন্ট ছিলেন আমাদের জেনারেল সেক্রেটারি। ওনাকে আমি বললাম যে কারণ ভাই এবার আমি রিটায়ার করবো, আমাকে আপনারা বলবেন না, আমাকে রিটায়ার করতে হবে, আমি আর নিতে পারছি না পেশাটা। তখন উনি আমাকে বললেন, ফার্স্ট আমি নোটিস করলাম, উনি আমাকে বললেন যে লিনু তুমি আজকে রিটায়ারমেন্টের অ্যানাউন্স করো না, তুমি যদি আর কয়েক বছর চ্যাম্পিয়ন হও তাহলে তুমি আর নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ডে যেতে পারে। এই তখন আমি গিনিস বুক সম্পর্কে জানলাম। আমি তখন রিটায়ারমেন্টের কথা জানালাম না কাউকে। এরপরে কি হলো, আমি একটু মুটিয়ে গেলাম। আমি তখন এই ব্যাক ইনজুরি থেকে বাঁচার জন্য আপনারা জানলাম, আমি ওই বয়সে
আমি সাঁতার কাটা শিখলাম ফার্স্ট। আমি তখন গোল্ডিং ছিল, আমি সাঁতার জানতাম না। আমি সাঁতার কাটা শিখলাম। আমি ওয়েট লিফটিং করা শুরু করলাম যাতে আমার বডি ফিটনেসটা যাতে ফিরে পাই। কন্টিনিউয়াসলি আমি কি স্ট্রাগল করেছি। তখনকার প্লেয়াররা যেহেতু এখন ইয়াং প্লেয়ার, তখন সময় মনে চলে খেলা শুরু করেছে। ওদের মতো প্লেয়ারদের সাথে আমার খেলতে হবে, ওদের সাথে আমার পাওয়াটা অনেক কঠিন ব্যাপার, কারণ তখন ওদের ইয়াং বয়স আর আমি তখন অলরেডি অনেক বয়স আমার হয়ে যাচ্ছে। আমি ওদের সাথে ফাইট করার জন্য আমি নিজেকে তৈরি করেছি। ওয়েট ট্রেনিং নিয়েছি, সাইক্লিং করেছি, জিম করেছি, সুইমিং করেছি, এগুলো সব কিছু আমি শুরু করেছি মানে আমার ফিট থাকার জন্য। তারপরে ইনশাল্লাহ আমি 1999-এ 98-এ ন্যাশনাল হলো না। আমি তখন পিছিয়ে গেলাম, কারণ আমার ওই বয়সে একটা ন্যাশনাল না হওয়া মানে আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। 10 বছর পিছিয়ে যাওয়া আমার জন্য। 98-এ হলো না, 2000-ও হলো না। তখন আমি খুব চিন্তা করলাম যে এখন তো আমি আর নিতে পারছি। এখনকার প্লেয়াররা যখন ইউটিউবে দেখে অনেক খেলা শিখে, আমাদের সময় তো সেই সুযোগ ছিল না। আর আমার তখন এখনকার প্লেয়াররা অনেক বয়স পর্যন্ত খেলতে পারছে, আমাদের সময় এত বয়স পর্যন্ত খেলতে পারতো না। যাই হোক, আমি যখন 2000-এও খেলা হলো না, আমি তো মানসিকভাবে সত্যি কথা আমি হতাশাগ্রস্ত হয়ে পড়লাম যে তাহলে আমি কীভাবে বাকি দিনগুলো আমি পার করবো, কারণ আমি তখন অলরেডি ইনজুরিতে আমি পড়ে গেছি। 2001 সালে রংপুরে খেলা হলো, কনকনে শীত। আমার শীতে তখন আমার ব্যাটিংটা আরও বেড়ে যায়। তখন আমি যাই হোক আল্লাহর অশেষ জগৎ 2001-এ আমি যখন ন্যাশনাল চ্যাম্পিয়ন হই, তখন আমি নিজের কাছে একেবারে ডিটারমাইন্ড যে আমাকে দিয়ে আর কোনোভাবেই খেলা সম্ভব না। আমি ঢাকায় আসলাম, এসে হেলাল উদ্দিন, যার কথা না বললেই নয়, একটু কারেন্ট ভাইয়ের কথা বলেছি, এখন এই যে ভদ্রলোকের কথা বলবো হেলাল উদ্দিন আহমেদ, উনিও একজন প্লেয়ার ছিলেন, অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন। ওনাকে আমি বললাম যে হেলাল ভাই আমার তো 16টা ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে গেছে। উনি বললো আমি এখন দেখি তোমার নামটা আমি প্রপোজ করবো দিয়েছে যে তোমার এটা রেকর্ড হয় কিনা। আমি কিন্তু কিছুই জানি না। ওনার লেখা পড়ে আমি জানলাম, উনি আমাকে একটা লেখা দিয়েছিল, সেখানে লেখা আছে উনি সমস্ত কিছু মানে উইটনেস চেয়েছিল। ওখানে উনি অলরেডি যোগাযোগ করেছে ডিএসদের সাথে যে এটা রেকর্ড কিনা। তখন ওরা জানালো হ্যাঁ অনেক কিছু দেখে ওরা ওখান থেকে জানালো হ্যাঁ এটা রেকর্ড, তবে তোমাকে উইটনেস পাঠাতে হবে। তুমি সে যে আসল যে এতগুলো চ্যাম্পিয়ন হয়েছে তার সমস্ত পেপার তোমরা পাঠাও। সেই সময় আমাদের ফেডারেশনের সেক্রেটারি ছিল টিপু ভাই। হেলাল ভাই টিপু ভাইয়ের সাথে যোগাযোগ করলেন, তখন সৈয়দ ইউসুফ হোসেন সাহেবও বেঁচে ছিলেন। আমি অনেক শ্রদ্ধার সাথে স্মরণ করি। ইউসুফ ভাই ছিলেন, সমস্ত সব ডকুমেন্টস নিয়ে এটা আমি হেলাল ইউসুফ ভাই হচ্ছে প্রতিরক্ষা সচিব ছিলেন সেই সময়, এবং আমাদের টেবিল টেনিসে 25 বছর উনি প্রেসিডেন্ট ছিলেন। সেই ইউসুফ ভাইও একটা লেখা মৃত্যুর আগে আমাকে দিয়ে গেছে, কিন্তু উনি দেখে যেতে পারলেন না। আর লেখাগুলো আমি বইতে দিতে পারি না অনেককে, কারণ জামান ভাই হেলাল ভাই জায়গাতে লেখা দিতে পারিনি, কারণ বইতে জীবনীমূলক বইতে তাকে এই ধরনের লেখা দেওয়ার প্রয়োজন পড়ে না, ওরা রাখেনি। কিন্তু এই হেলাল ভাই যখন ওনার লেখাতে পড়লাম যে উনি একদিন স্বপ্ন দেখেছেন একটা স্টেডিয়ামে উনি বসে আছেন, একদম চারিদিক শূন্য, কোনো কিছু কোনো মানুষজন নাই, একজন মানুষ এসে তার পিছে হাত রেখেছে। উনি ঘুরে দেখেন সে মানুষটা নাকি আমি ছিলাম। ওনার চোখে উনি এইটা দেখাও, উনি স্বপ্নটা মানে উনি বুঝতে পারেননি যে হঠাৎ লিনুকে আমাকে কেন উনি স্বপ্ন দেখবে। এটা ওনার কাছে মানে অবাক হয়েছে উনি যে লিনুকে কেন আমি স্বপ্ন দেখবে, এবং আমি দেখেছি যে আমি তার পিছে একটা হাত রেখেছি। আসছে যে ওর জন্য আমার কিছু করতে হবে। সেই থেকেই কিন্তু এই হেলাল ভাই আমার জন্য এই কাজটা উনি করেছেন। এটা ওনার লেখা থেকে পেয়েছেন, উনি স্বীকার করেছেন। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে জিনিস, ওনার কাছে যে আমি ডকুমেন্টসগুলো দিয়েছিলাম পোস্ট করার জন্য, ওনার পরের দিন ফ্লাইট ছিল, উনি পোস্ট করতে পারেনি। তা উনি বিদেশে যখন গেছে, উনি মনে হয় লন্ডনে বা অন্য কোনো একটা দেশে গেছে, সেখান থেকে এই জিনিসটা উনি পোস্ট করেছে। নিজের টাকায় কত টাকা গেছে আমি নিজেও জানি না, উনি সেখান থেকে এটা পোস্ট করে দিয়েছেন। এবং এটা আল্লাহ হতে তারপর 2002-তে মে মাসে আমার কাছে একটা সার্টিফিকেট আসে যে হ্যাঁ আপনার এটা লিস্টেড হবে। এই সার্টিফিকেটটা আমার লাইফের শেষ পর্যন্ত এটা। আর এই তো মোটামুটি। তারপর অনেক শুভাকাঙ্ক্ষী ছিল যারা আজ বেঁচে আছে, কেউ বেঁচে নাই। আমার জীবনের স্মৃতিপথে অনেক ঘটনা আছে, সব কিছু এই বইতে লিখতে পারিনি। কিন্তু আমি সবসময় আরেকটা জিনিস বলতে যে আমি সবসময় কিছু জিনিসে বিতাড়িত হয়েছি। আমাকে যে ন্যায্য সম্মানটুকু দেওয়ার কথা ছিল সরকার থেকে
মানুষের কাছ থেকে, ফেডারেশনের কাছ থেকে সেই সম্মানটুকু কিন্তু আমি পাইনি। এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে আজকে আমার যেখানে থাকার কথা, সে ফেডারেশন হোক বা সরকারিভাবে হোক, সেই জিনিসটা কিন্তু আমি সেই ন্যায্য সম্মান পাইনি। জি মিডিয়ার মাধ্যমে সরকার দৃষ্টি আকর্ষণ জি, মিডিয়ার মাধ্যমে সবাই আপনার এটুকু আমাকে দিবেন, এটি আমার জন্য পাওয়া, যে আপনারা আমার জন্য এসছেন। এবং আমি সবসময় প্রথমে বলছি, আমার বইতেও আছে যে সাংবাদিক ভাইদের কথা লেখার গাঁথনিতে কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার খেলা ছিল কিন্তু তারা লিখেছে আমার জন্য। তারা যদি একটু না লিখতো, সেসব প্রচার না করতে পারে, আমাকে কেউ চিনত না। তখন আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতাম না, যখন যেখানকার ছেলেরা আমার পিছনে নিত, এরকম অবস্থা গেছে। সাইকেল চালাচ্ছে, আমি সাইকেল চালাতাম, দেখি 3টা ছেলে আমার পিছনে নিয়েছে। আমি যখন জাম খাচ্ছি, দেখি ছেলেরা আমার পিছনে, মানে ছেলেরা আমাকে যন্ত্রণা দিয়েছে অনেক। সেই সময় আমি স্টার্ট ছিল, এটা স্বাভাবিক যন্ত্রণা পাবো। ওই যে বললাম যে এত যন্ত্রণা পেয়েছি, এত কিছু, কিন্তু আসল সময় আমি রাইট পার্সন আর খুঁজে পাই নাই। যেটাই হোক, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নাই। সেটার পিছনে একটা কারণ আছে, সেই কারণটা কি সেটা আমার বইতেও আছে, আপনারা পড়লে সবাই আমি চাবো যে আপনারা সূচি অনুযায়ী বইটা পড়বেন না। সূচি অনুযায়ী পড়লে বইটা কোনো কিছু আপনারা বুঝবেন না। সূচিটা লেখা আছে শুধুমাত্র আমার বইয়ের কারণে, কিন্তু আপনার প্রথমে A to Z প্রতিটা অক্ষর আপনার পড়লে আপনার আমার সঙ্গে জানতে পারবেন। তাই ইনশাল্লাহ সবাই আজকে এসছে, আমার প্রিয় জাবেদ বলার সাথে সাথে সে তার প্লেয়ারকে নিয়ে এসছে। গৌতমকে অনেক অনেক ধন্যবাদ, গৌতম তার প্লেয়ারকে নিয়ে এসছে। তারপরে আলীকে ধন্যবাদ, তার ওয়াইফ সহ সবাইকে নিয়ে এসছে। আমি ডাক্তার সাহেবকে, ডাক্তারকে, মানে আমরা ডাক্তার বলি তাকে, সে যে এসছে তাকে আমি ধন্যবাদ জানাই। আর প্লেয়ার আসতে পারেনি, সেটা দুঃখজনক কিনা জানি না, বাট অনেক মেয়েরা আসলে ভালো লাগতো। কিন্তু একজন সমাজে এসছে যে চ্যাম্পিয়ন, সে যে এসছে, আমি তাদের অনেক খুশি হয়েছি। আর সাংবাদিক ভাই আমি আমার জীবনটা কাটিয়েছি। আমার মা আমাকে সবসময় মানে সাথী ছিল। আমার আব্বাকে বলতো, আমি যদি হেরে যেতাম আমার ওইটা মেনে নিতে পারতো না, হ্যাঁ হারছো মা, খেলা ছেড়ে দাও। আর আমার আম্মা বলতো, একদিন হেরেছে কি হয়েছে, আবার জিতবে। এই যে তাকে আব্বাকে দমিয়ে দিত, মাই পারতো, মাই সবকিছু। এখন পর্যন্ত আমি ভাবি যে আমার মা এখন 84 years old, আমার ফ্যামিলি পুরো জিনিসটাকে সে ধরে রেখেছে। তার বাজার আমি যে খেতে পারি, এটা মায়ের করে। আমি কিন্তু কিচ্ছু বাসা করি না, আমি কিন্তু খাই, দাই, ঘুমাই, লেখালেখি করি, যাই হোক বাকি যা কিছু করি। কিন্তু আমার মা আছে বলে আমি কোথায় খেতে পারছি। আমার মা মরে গেলে কি হবে আমি জানি না। এটা আমার মনে হয় যে আমার মৃত্যুর পর আমার কি হবে আমি জানি না। সবাই আমার মার জন্য দোয়া করে, যে কয়দিন তিনি বেঁচে আছেন উনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু তার মৃত্যুটা যেন হয় সুন্দরভাবে, এবং আমাদের সবার মৃত্যুটা যেন হয় সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, এবং আপনাদের সবার সাথে ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আবারও বলছি, আপনারা সবাই আমার বইটা পড়বেন। ধন্যবাদ সবাই। পদক পুরস্কার 21 পদক প্রদান করা হয়েছে, রাষ্ট্র করেছে। আমরা সেখানে দেখেছি যে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলকে এবার 21 পদক দেওয়া হয়েছে দলগতভাবে, তাদেরকে অভিনন্দন। কিন্তু যে নারীরা আসলে স্বাধীনতার পর থেকে এই 2025 সাল পর্যন্ত যে নারীদের অনুপ্রেরণায় আজকের নারীরা খেলার পথে নামতে সাহস পাচ্ছে, সেই দীর্ঘ যে যাত্রা সেই নারীদের, তাদের মধ্যে অবশ্যই এখানেই 3 জন আছেন যাদের কে আসলে রাষ্ট্র মূল্যায়ন করেনি এখনো পর্যন্ত, যারা সেই একদম শুরু থেকে আছে। তো লিনু আপা, আজকে যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানটা সূত্রপাত হয়েছিল 1974 সালে, যখন এই প্রেস ক্লাব লাল বিল্ডিং ছিল এবং এখানে হেলেন প্রথম চ্যাম্পিয়ন হয়। এবং সেই থেকেই টেবিল টেনিসের উপর মানুষের আকর্ষণ। হেলেন এখানে চ্যাম্পিয়ন হয়েছিল, হেলেনের সাথে এসেছিল হেলেনের সাথে ওর ছোট বোন লিনু রাস্তা হয়েছিল। লিনুর আর একটা কথা বলতে আমি ভুলে গেছি। লিনু ব্রিটিশ হাইকমিশনে আমাদের নিমন্ত্রণ করেছিল, আমরা গেছিলাম এটা প্রায় 20 বছর আগের কথা। সেখানে ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হোসেনের সাথে লিনু বলল একটু পরিচয় করে দিয়েছি।
তখন আমি পরিচয় করেছিলাম যে গিনেস গার্ল, আপনি আপনার সাথে পরিচয় করছেন, তো ইংল্যান্ডের ক্যাপ্টেন নাসির হোসেন খুব অবাক হয়ে বলল কি বাংলাদেশে গিনেস গার্ল আছে, তো পরিচয় করে দিলাম, তারা দুজনে কথা বলতে লাগলো, এটা বিরাট জিনিস। এই লিনু এখন আমাদের জন্য গৌরব বয়ে এনেছে এবং সবচেয়ে তো গৌরব একটা দলীয় লেখাতে তার বই লেখা, সেটা আমাদের কাজে লাগবে, আমাদের ইতিহাসের একটা রীতিবদ্ধ কালেকশন হয়ে থাকবে। আমি কিছু বলছি না।